আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিতু এবং আমি ফাহমিদা সালাম। নিরাপত্তার ঘেরাটোপ সরকার প্রধানকে যেন জনগণ থেকে দূরে ঠেলে না দেয় সে বিষয়ে এসএসএফকে লক্ষ্য রাখতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার প্রধান জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। আজ দুপুরে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় এসএসএফকে প্রযুক্তি নির্ভর হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরেই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা না এনে শুধু প্রবৃদ্ধির পেছনে ছুটলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা, যার ফলে 1 লাখ কোটি টাকার বড় রাজস্ব ঘাটতিতে হতে পারে। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত বাজেট পরবর্তী আলোচনা সভায় একথা বলেন অর্থনীতিবিদরা। প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, করের হার না বাড়িয়ে উৎপাদনমুখী অর্থনীতিকে শক্তিশালী করার পথে এগোচ্ছে সরকার। আরো জানাচ্ছেন আব্দুর রহিম। 11 জুন জাতীয় সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। বাজেটে ভঙ্গুর অর্থনীতিকে গতিশীল করার নানা উদ্যোগ থাকলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাদের মতে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা না এনে শুধু প্রবৃদ্ধির উপর জোর দিলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। এতে বাজার ব্যবস্থাপনায় অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কাও করছেন তারা। বাজেটে যদি আমি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বেশি পুশ করতে থাকি, হাই ইনফ্লেশনের মধ্যে একটা বড় ঝুঁকি থাকে যে মূল্যস্ফীতিটাকে এটা উস্কে দিতে পারে। অর্থনীতিবিদদের আশঙ্কা, সর্বোচ্চ কর আদায় সম্ভব হলেও আগামী অর্থ বছরে এনবিআর এর রাজস্ব ঘাটতি প্রায় 1 লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে। এই বাজেটে দেখানো হয়েছে যে ডেফিসিটটা হচ্ছে 2,43,000 কোটি টাকা। আপনারা সবাই এখন জানেন নিশ্চিতভাবে। আমি বলতে চাই, যদি সরকার মনে করে তারা 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়ন করবে, তাহলে এই বাজেট ঘাটতি কিন্তু 2,43,000 থেকে কিন্তু অনেক অনেক বেশি হবে। যে সামনের বছরের বাজেটে অন্তত পক্ষে 1 লাখ কোটি টাকার শর্টফল হবে এনবিআর রাজস্ব আদায়ে। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা বলেন, ভবিষ্যতের যে কোনো অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে উৎপাদন ও শিল্প খাত সচল রাখার উপর গুরুত্ব আরোপ করেন। এবারের বাজেটে আমরা বিনিয়ন্ত্রণকরণ বা সহজ করে কিভাবে ব্যবসা করা যায় বা ব্যবসা করার ক্ষেত্রে খরচ কিভাবে কমানো যায় সেই বিষয়ে সুনির্দিষ্ট কৌশল এবং পদ্ধতি উল্লেখ করা হয়েছে। রাজস্ব ঘাটতি ও মূল্যস্ফীতির দ্বিমুখী চাপ সামলে দেশের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরানোই হবে এই বাজেটের আসল পরীক্ষা বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। প্রস্তাবিত বাজেটে সরকার অস্বাভাবিক মাত্রায় রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকির সভাপতি রূপালী হক চৌধুরী। গুলশানের সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বাজেটে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য যেখানে 6.5%, সেখানে 20% রাজস্ব আহরণ বৃদ্ধি খুবই চ্যালেঞ্জিং হবে। এক্ষেত্রে বরাবরের মতোই এনবিআর প্রকৃত করদাতাদের উপর নানামুখী চাপ সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা তার। এজন্য আগামীতে বাজেট ঘাটতি পূরণে অর্থায়নের নতুন উৎস খোঁজার তাগিদ দেন তিনি। এ সময় মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাজেটে ইতিবাচক প্রতিশ্রুতি থাকায় সরকারকে সাধুবাদ জানায় সংস্থাটি। আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করি। প্রতিদিন একটা ব্যবসায়ীর মাথায় চিন্তা থাকার, ছোট একটা যে রেস্টুরেন্ট চায় তার মাথায় চিন্তা থাকে তার 12 জন লোককে চাকরি করে, তাকে বেতনটা দিতে হবে। এই বেতনটা দেওয়ার একটা পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে। এসএমই কে আমাদের ইনসেন্টিভাইজ করতে হবে। একটা ইফেক্টিভ টাস্ক ফোর্স করা, যেখানে ইন্ডাস্ট্রিও তাদের কোয়ার্টারলি এভরি 3 মান্থস এই যে আপনার রেগুলেটরি চেঞ্জেস অথবা ডিরেগুলেশন চেঞ্জেস, এগুলো অনগ্রাউন্ড অ্যাকচুয়ালি কীভাবে আপনার ইমপ্লিমেন্টেশন হচ্ছে তার ফিডব্যাকটা আমরা দিতে পারি।
বহুল আলোচিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির দেয়া খসড়া অভিযোগপত্রটি যাচাই বাছাই করেছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। প্রায় এক দশক তদন্তের পরে অবশেষে গতি পাচ্ছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির এই মামলাটি। এর আগে গত 1 মার্চ এ আর্থিক কেলেঙ্কারির ঘটনায় দেশি বিদেশি মোট 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে খসড়া অভিযোগপত্রটি চূড়ান্ত আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হস্তান্তর করে সিআইডি। এ খসড়ায় অভিযুক্তদের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশের 10 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। এছাড়াও আছেন 36 জন বিদেশি নাগরিক সহ 18টি বিদেশি প্রতিষ্ঠানের নাম। 10,000 পৃষ্ঠার মামলার খসড়া চার্জশিটে অপরাধীদের বিরুদ্ধে বিস্তর ফরেনসিক তথ্য প্রমাণ উঠে এসেছে, তথ্য জানিয়েছিল সিআইডি। রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যেসব জায়গায় সংস্কার করা দরকার সেসব স্থানেই সংস্কার করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার। গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানান, গণমাধ্যম কমিশন গঠনে কাজ করা হচ্ছে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। গণমাধ্যমের মর্যাদা মানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এই সময় তিনি বলেন, গণমাধ্যম কমিশন নিয়ে সবাই একমত হয়েছে, এটি গঠনে কাজ করা হচ্ছে। কমিশন নিয়ে ঐক্যমত্য হয়েছে, কিন্তু সেটা কিভাবে হবে, সেটার আওতা কি হবে, সেটা এখনো নির্ধারিত হয়নি। আরো কিভাবে আমরা এটাকে স্বাধীন মুক্ত করতে পারি, জনগণের পক্ষে আনতে পারি, এই নিয়ে অনেকগুলো ছোটখাটো ঐক্যমত্য হয়েছে। গণমাধ্যমে যেসব জায়গায় সংস্কার দরকার তা করা হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার। গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার, সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব। এবং সেই এরিয়াগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে গণমাধ্যম। এবং সেক্ষেত্রে আমরা বলে রেখেছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব এবং সেই লক্ষ্যে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা পথ চলব। প্রথমবারের মতো গণমাধ্যমের সকলকে একত্র করা সম্ভব হয়েছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, এর সুদূর প্রসারী ফল দেশের গণমাধ্যমের জন্য বিশাল সুযোগ বয়ে আনবে। এর যে সুদূর প্রসারী গুরুত্ব, এর যে সুদূর প্রসারী প্রভাব। বিপুল দেবরাই, RTV, ঢাকা। ইলেকট্রনিক পদ্ধতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা চুক্তি কার্যকরের পর স্বস্তি ফিরেছে বিশ্ব অর্থনীতিতে। চাঙ্গা হয়েছে শেয়ার বাজার, বিশ্ববাজারে কমেছে তেলের দাম। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলও শুরু হয়েছে। তবে এমন পরিস্থিতিতে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে হামলা পাল্টা হামলা। এই উত্তেজনার মধ্যেই চুক্তির চূড়ান্ত বাস্তবায়নে আগামীকাল শুক্রবার সুইজারল্যান্ডে বসছে হাই প্রোফাইল বৈঠক। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। সুইজারল্যান্ডের প্রথম দফার চূড়ান্ত বৈঠকে অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানের প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাগের গালিবাফ। বৈঠকে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান, কাতার এবং রাশিয়ার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। চুক্তি অনুযায়ী 60 দিনের অন্তর্বর্তীকালীন সময়ে কোনো টোল ছাড়াই হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে। ইতিমধ্যে ফ্রান্সের একটি LNG ট্যাঙ্কার প্রণালীটি অতিক্রম করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী শুক্রবারের মধ্যে এই গুরুত্বপূর্ণ নৌপথ পুরোপুরি সচল হবে। এদিকে চুক্তি বাস্তবায়নে ইরান ব্যর্থ হলে আবারও সামরিক ব্যবস্থা ও কঠোর অবরোধ আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেট। তবে সমালোচকদের জবাব দিয়ে ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, এই চুক্তির ফলেই তেলের দাম কমেছে এবং শেয়ার বাজারে রেকর্ড উত্থান হয়েছে। অন্যদিকে এই চুক্তিকে ইসরায়েলের জন্য বড় বিপর্যয় ও কৌশলগত ভুল বলে তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক ও বর্তমান রাজনীতিবিদরা। লেবানন থেকে সেনা সরাতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে তেল আবিব। চুক্তিতে সব ফ্রন্টে যুদ্ধবিরতির কথা থাকলেও দক্ষিণ লেবাননে ড্রোন ও সেনা অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী IDF। জবাবে হিজবুল্লাহর পাল্টা হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। হিজবুল্লাহ স্পষ্ট জানিয়েছে, তারা একতরফা যুদ্ধবিরতি বা আত্মসমর্পণ মেনে নেবে না।
সুইজারল্যান্ডের এই বৈঠক মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরাবে নাকি ইসরায়েলের অনড় কারণে নতুন সংঘাতের জন্ম দেবে তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আজহার স্বপ্নীল, RTV। ইসলামী ব্যাংকের আগের শেয়ার হোল্ডারদের মালিকানা ফিরিয়ে দেওয়ার বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারিক বিষয় বলে জানিয়েছে আইনমন্ত্রী আসাদুজ্জামান। বিকেলে সংসদে বাজেটের উপর দেয়া বক্তব্যে বিরোধী দলের নেতার লিখিত বক্তব্যের উত্তরে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের আগের শেয়ার অন্যদের কাছে বিক্রি হয়েছে। সে সময় বিরোধী দলের নেতাকে কোর্টে যাবার আহ্বান জানান তিনি। জানান, এই ব্যাংক নিয়ে সংসদে 1 ঘন্টার আলোচনায় ব্যয় হয়েছে 1,13,50,000 টাকা। মিছিল হচ্ছে, একদিকে মাননীয় বিরোধী দলের নেতা তার লিখিত বক্তব্যে বলেছেন তার পুরনো শেয়ার হোল্ডারদের ফেরত দেওয়া হোক। মাননীয় স্পিকার, সেই লাইনে যদি যাই তাহলে কোম্পানি আইনের বিধান মতে পুরনো শেয়ার হোল্ডার এই 24-এর গভর্নমেন্টের আগে, ইন্টারিম গভর্নমেন্টের আগে পুরনো শেয়ার হোল্ডারের খাতায় যাদের নাম আছে তারা হলেন ওনাদের ভাষায় যে একটা বিশেষ গোষ্ঠী সেই শেয়ার কিনে নিয়েছেন এবং ওই শেয়ারের রেকটিফিকেশনের একমাত্র অধিকার আছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের। যদি চান তাদের হাতে ফেরত দেওয়ার জন্য আসেন, আইনি ব্যাটেল করি, বসি, আর্গুমেন্টে বসি। তাদের ফেরত দিতে চাইলে বলেন, জনসমক্ষে আসি। এখন থেকে দেশের পাবলিক পরীক্ষাগুলোতে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের সংস্কৃতির উন্নতির পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা ব্যবস্থা করা হয়েছে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শহর এবং গ্রামের শিক্ষার মধ্যে বৈষম্য কমিয়ে আনতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে চায় সরকার। 20 জুন আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেগুলোকে নিয়েও আমরা সেই সমস্যা সমাধান করে আমরা প্রথম বছরে আমরা 11-22 লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করেছি এবং আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ চলমান এই প্রক্রিয়ায় পরবর্তী প্রতিযোগিতায় আমরা এই সংখ্যাটাকে অনেক বাড়াতে পারবো। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রস্তুত হতে পারে না, এটা হয় না। আপনি ও লেভেল এ লেভেলে এক দেশ থেকে আরেক দেশে প্রশ্ন উত্তর ভিন্ন হয় না, সেই জন্য আমরা এটা করেছি। প্রায় 13 ঘন্টা পরও চালু করা যায়নি কুড়িগ্রামের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ। সকাল 6টার দিকে রাজারহাটে বালু বোঝাই একটি ট্রাক রেল লাইনে উল্টে পড়লে প্রায় 30 মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে দুপুর 2টার দিকে লালমনিরহাটে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে রেল লাইন সংস্কার ও ট্রাকটি অপসারণের কাজ শুরু করে। তিস্তার রেলওয়ে স্টেশন মাস্টার জানান, সকালে উপজেলার সুধী কানন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় তিস্তা অভিমুখী বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের উপর উল্টে পড়ে। এতে রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কুড়িগ্রামের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুই থেকে আড়াই বছরের মধ্যে সায়েদাবাদ, গাবতলী, মহাখালী ও গুলিস্তানের বাস টার্মিনাল রাজধানীর বাইরে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারই সরকার সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়ের সকল প্রকল্প স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করবে। সচিবালয়ে BSRF সংলাপে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, পদ্মা সেতুর পিলারের মাটি সরিয়ে নেওয়া কনস্ট্রাকশনেরই একটি অংশ। এটা করলে পিলারের কোনো ক্ষতি হবে না, বরং নদীর পানি প্রবাহ বৃদ্ধি পাবে। আশা করছি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা 150-র মতো ক্যারেজ পেতে যাচ্ছি। একটা জটিলতা হয়েছে, বগি আসছে মিটার গেজের, লোকোমোটিভ আছে ব্রড গেজের। এই জায়গার কারণে আমাদের এখন ব্রড গেজের আরও 200 ADB'র সহায়তায় কোচ আনতে আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ে। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা মিটার গেজের আরও 60 থেকে 70টা লোকোমোটিভ আনার চেষ্টা করছি। এটা যদি আনতে পারি তাহলে ট্রেন যোগাযোগের যে জরাজীর্ণতা দেখছেন সেটার একটা বড় পরিবর্তন হবে। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিতর্কে নিষ্পত্তি সংসদে না হলে রাজপথে ফয়সালা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার দুপুরে খুলনার প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে
এসব কথা বলেন তিনি। আগামী 20 জুন খুলনা সার্কিট হাউস ময়দানে সংগঠনের বিভাগীয় সমাবেশে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সরকার যদি আবার অতীতের ফ্যাসিবাদী শক্তির ন্যায় পার্লামেন্টে আলোচনার এই সুযোগ থাকা সত্ত্বেও সংবিধান সংস্কার পরিষদের বৈঠক না ডেকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে জনগণকে গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না। 2015 সালে বরিশালে ক্রসফায়ারে ছাত্রদল নেতাসহ দুজনকে হত্যা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই মামলায় সাক্ষ্য দেন পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম। এর আগে বুধবার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী শাসনামলে ডিজিএফআইয়ের জেআইসিতে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধেও সাক্ষ্য নেওয়া হয়। জবানবন্দি দেন গুম নির্যাতনের ভুক্তভোগী সুমন নামে এক ব্যক্তি। 22 জুলাই থেকে তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজও মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI। দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে এই অভিযান পরিচালনা করেন BSTI এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম। এই সময় অনুমোদনহীন পণ্য থাকায় নোভেনা এবং RS ইলেকট্রনিক্স নামে দুটি প্রতিষ্ঠানকে মোট 2.5 লাখ টাকা জরিমানা করা হয়। মানুষের নিরাপত্তা ও অধিকার ক্ষুণ্ণ করে এমন যে কোনো অবৈধ ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে BSTI এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। কাস্টমারদেরকে প্রতারিত করে বিদেশি ব্র্যান্ড পরিচয় দিয়ে অধিক মূল্যে এই ধরনের প্রোডাক্ট এখানে তৈরি করে বিদেশি বলে বিক্রি করা হচ্ছে। যারাই এই দেশের মধ্যে এই ধরনের অপচেষ্টা করবেন, মানুষদেরকে প্রতারিত করবেন, তাদের বিরুদ্ধে BSTI সবসময় অভিযান পরিচালনা করবে এবং শাস্তির আওতায় আনবে। মালয়েশিয়ায় সড়ক রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে একটি লরির ধাক্কায় এক বাংলাদেশি সহ 2 জন নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে দেশটির নর্থ সাউথ এক্সপ্রেসওয়ের দক্ষিণমুখী অংশে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে একটি রক্ষণাবেক্ষণ লরি সড়কের পাশে মেরামতের কাজ করছিল। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে রক্ষণাবেক্ষণ লরির চালক এবং তার সঙ্গে থাকা 56 বছর বয়সী বাংলাদেশি সহকারী গুরুতর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় অপর লরির চালক ও সহকারী আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মালয়েশিয়ার পুলিশ। রোমানিয়ায় কাজের সুযোগ খুঁজতে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালে বাংলাদেশি নাগরিকদের জন্য 8,319টি কাজের ভিসা অনুমোদন করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। সবচেয়ে বেশি 45,000-এরও বেশি ওয়ার্ক পারমিট পেয়েছেন নেপালের নাগরিকরা। একই সময়ে রোমানিয়ায় বৈধভাবে বসবাস করছে 8,635 জন বাংলাদেশি। তাদের মধ্যে প্রায় 7,900 জন কর্মসংস্থানের ভিত্তিতে রেসিডেন্স পারমিট পেয়েছেন। এছাড়া শিক্ষার্থী, পরিবারের সদস্যদের সাথে থাকার অনুমতি নিয়েও স্থায়ী আবাসনের বিভিন্ন ক্যাটাগরিতেও বাংলাদেশি রয়েছেন। অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, রোমানিয়ায় দক্ষিণ এশীয় নাগরিকদের জন্য কর্মসংস্থান এখন বৈধভাবে বসবাসের সবচেয়ে বড় পথ। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল এবং পথ শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি পালিত হয়েছে। সকালে মহাখালী T&T মহিলা কলেজের এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, ডাক্তার জুবাইদা রহমানের আদর্শ হলো অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তাই শিশুদের সেই মানবিক আদর্শ ধারণ করার আহ্বান জানান তিনি। ছাত্রছাত্রী যারা এখানে রয়েছে, আজকে যারা পথ শিশু রয়েছে, আমি খুশি হব যদি আমরা আগামীতে এই পথ শিশুদের স্কুলের গণ্ডির মধ্যে আমরা নিয়ে আসতে পারি
এবং তাদের জন্য আমরা শিক্ষার ব্যবস্থা যাতে করতে পারি। এটা মনে রাখতে হবে যে শিক্ষা ব্যতীত কোনো জাতি পৃথিবীতে উঁচুতে উঠতে পারে না। অপরাধের আখড়ায় পরিণত হয়েছে সাভারের গণবিশ্ববিদ্যালয়। সম্প্রতি সংঘবদ্ধ ধর্ষণ, শিক্ষার্থী নির্যাতন, হামলা মামলার মতো অপ্রীতিকর ঘটনায় অনিরাপদ হয়ে পড়েছে পরিবেশ। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিবাদ করলে শিকার হতে হয় হামলা ও আর্থিক জরিমানার। এসব অভিযোগে সদুত্তর মেলেনি প্রশাসনের কাছ থেকে। ঢাকার আশুলিয়া থেকে ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। শিক্ষার নিরাপদ পরিবেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সাভারের গণবিশ্ববিদ্যালয়। তবে র্যাগিং, সংঘবদ্ধ ধর্ষণ, হামলা মামলার মতো অপ্রীতিকর ঘটনায় সম্প্রতি সুনাম হারিয়েছে বিশ্ববিদ্যালয়টি। মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে উঠছে ক্যাম্পাসের পরিবেশ। 2025 সালের এপ্রিলে এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ক্যাম্পাসে। ভুক্তভোগীর অভিযোগ, এখন মামলা তুলে নিতে নানা ভয়ভীতি দেখানো হচ্ছে তাকে। আমি এই ক্যাম্পাসে এসে গণধর্ষণের শিকার হয়েছি। আমি আমার বিশ্ববিদ্যালয়ের কাছে নিরাপত্তা চেয়েছিলাম, কিন্তু আমি ফুলফিল আমার নিরাপত্তা এরকম পাচ্ছি না। নিরাপত্তা যদি আমি পেয়েই থাকি তাহলে কিভাবে আমার উপরে এতবার হামলা হয়? শিক্ষার্থীরা বলছেন, এসব ঘটনার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতেই আন্দোলন করলে তাদের কণ্ঠরোধের চেষ্টা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবাদ জানালে হতে হয় হামলার শিকার। উদ্বেগ, উৎকণ্ঠা আর আতঙ্ক নিয়ে চলছে তাদের শিক্ষা কার্যক্রম। 10,000 টাকা এবং বাকিদেরকে 12,000 টাকা করে জরিমানা করা হয়, কারণ আমাদের বাকচরণ ঠিক ছিল না ধর্ষণ বিরোধী আন্দোলনকালী। গণধর্ষণ এবং র্যাগিং কাণ্ডে আমি প্রতিবাদ করা এবং ওরা ক্যান্টিন দখলে ব্যর্থ হয়ে গতকাল ফার্মাসি ডিপার্টমেন্টের শিহাব এবং মেডিকেল সিএসসি ডিপার্টমেন্টের মেহেদি এবং অজ্ঞাত আরও 15-20 জন আমার উপরে হামলা চালায় মেরে ফেলানোর উদ্দেশ্য। গণস্বাস্থ্যের যারা ট্রাস্টি বোর্ডের সদস্য, তারা উপদেষ্টাই ছিল, তো তাদের একটা আপনার চাপের কারণে ওই মুহূর্তে আমার আর এই অভিযোগটা থানা আমলে নেয় না। সাধারণ ছাত্রদের ক্যাম্পাসে মারা হচ্ছে, তারপরেও আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি নাই। এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আবুল হোসেন। পুলিশ বলছে, ধর্ষণ ও হামলার মামলাগুলোর তদন্ত শেষ করে দ্রুত রিপোর্ট জমা দেওয়া হবে। আসামিদের এবং ভিকটিমের ডিএনএ ক্রস ম্যাচিং করার জন্য ফরেনসিক রিপোর্ট পাওয়ার জন্য আমরা পাঠিয়েছি। এই রিপোর্টগুলো পাওয়া গেলে আমরা তদন্তের চূড়ান্ত পর্যায়ে আসতে পারবো এবং মামলাটি শেষ করতে পারবো। বিচারহীনতার জন্য প্রশাসনের নিষ্ক্রিয়তা ও ট্রাস্টি বোর্ডে থাকা অন্তর্বর্তী সরকারের সাবেক কয়েকজন উপদেষ্টার প্রভাবকে দায়ী করছে শিক্ষার্থীরা। শিক্ষার পরিবেশ ফেরাতে ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ চান তারা। আব্দুল হামিদ, RTV। এদিকে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, যার পরিচালনা ও নিয়ন্ত্রণকে ঘিরে রয়েছে একটি পরিবারের প্রভাব বিস্তারের অভিযোগ। সেই পরিবারের স্বার্থের বিরুদ্ধে গেলেই চাকরিচ্যুতি, বেতন ভাতা বকেয়া সহ নানাভাবে নাজেহাল করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের। এছাড়া নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে। এসব অভিযোগ ও নিয়মের চিত্র নিয়ে দীপ্তচন্দ্র পালের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। উচ্চশিক্ষার ধারণা বদলে দিতে 2 দশক আগে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল হক চৌধুরীর হাত ধরে রাজধানীর শ্যামলীতে ছোট্ট একটি ভবনে যাত্রা শুরু করে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ। তবে এখন বিশ্ববিদ্যালয়টিকে ঘিরে রয়েছে প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ। প্রতিষ্ঠাতা শফিকুল হক চৌধুরীর ছেলে ও বর্তমান প্রক্টর আশরাফুল আলম ওরফে তানভীরের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করলেই কর্মকর্তা, কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে শিক্ষক ও কর্মচারীদের পদোন্নতি এবং বেতন ভাতা বৃদ্ধি বন্ধ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। আমি যদি বলে যে না এটা ঠিক হয় নাই, দেন এটা ঠিক হয় নাই। মানে আমাদের তো প্রমোশন সবারই হতো, এখানে তানভীরও আছে যে সে প্রমোশন দিবে না, স্যালারি রিভিউ হবে না, বেতন ভাতা দিই, গ্র্যাচুইটি, তারপরে 2টা হচ্ছে ঈদ বোনাস, একটা পয়লা বৈশাখ আর উৎসব ভাতা, ওই 3 গুণে 6টা পাবো, গ্র্যাচুইটি পাবো, তারপর বেতন ভাতা এগুলো হচ্ছে কি 48 লাখ হবে 4 জনের। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টির বিষয়ে 16 দফা নির্দেশনা দিয়েছে। নির্দেশনার মধ্যে ছিল আশরাফুল ওরফে তানভীরকে অপসারণ সহ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও অধিকাংশ নির্দেশনা কার্যকর হয়নি। এদিকে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ চলমান রয়েছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। অন্যের জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দখলের চেষ্টা এবং জমি মূল্য বাজারের তুলনায় কয়েক গুণ বেশি দেখানোরও অভিযোগ রয়েছে। এছাড়াও এই নির্মাণ কাজের পুরো প্রক্রিয়া তদারকির দায়িত্ব নিয়েছেন প্রক্টর আশরাফুল আলম তানভীর নিজেই।
যদি তার সেখান থেকে সে একটা দেশের মানে যেখানে শিক্ষা দিতেছে মানুষকে যে সঠিক হওয়ার জন্য, সে নিজেই ব্যাটিক কাজ যদি করে, হ্যাঁ, এটা তো তার এখানে এত স্টুডেন্ট, লয়ার আছে, সাংবাদিক আছে, সো সে তো অবশ্যই এটা যাচাই বাছাই করতে পারতো। আর এটা তো কমন সেন্সের বিষয়, ওই এলাকার সবাই বাচ্চা জানে যে মিশন গ্রুপ বাটপার। তবে অভিযোগের বিষয়ে মুখে কুলু পেটে আছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একাধিকবার ফোন এবং সরাসরি যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থতার বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যে এত কিছু করার পরে যদি আসলে কি বলবো, ওরা না শুনে বা মানে ওনাদের যে সীমাবদ্ধতাগুলো আছে সেটা যদি নিয়ে চলে বা এরকম জায়গায় তৈরি হয়, তো সেটা আসলে সর্বোচ্চ হতেছে যে আমাদের যে প্রচলিত নিয়ম কানুন আছে এবং মানে মিনিস্ট্রি অফ এডুকেশনের সাথে আমাদের সমন্বয় করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করি এবং সেটা সর্বোচ্চ হতেছে ইউনিভার্সিটি বন্ধ করার জন্য আমরা রিকমেন্ড করতে পারি। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বাস্তবায়ন না হলে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে, এখন সেদিকেই তাকিয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। বরগুনার পাথরঘাটা উপজেলার তালতলা বাস টার্মিনাল থেকে কাঁঠালতলী পরিষদ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের প্রায় 3 কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন চালক ও সাধারণ পথচারীরা। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। বরগুনার পাথরঘাটা তালতলী বাস টার্মিনাল থেকে কাঁঠালতলী পরিষদ পর্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের এখন এই বেহাল দশা। পিচ আর খোয়া উঠে 3 কিলোমিটার জুড়ে তৈরি হয়েছে ছোট বড় শত শত গর্ত। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যায়, ফলে গর্তের গভীরতা বুঝতে না পারায় প্রায় ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে মোটরসাইকেল, ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশা উল্টে গিয়ে প্রতিনিয়ত আহত হচ্ছেন যাত্রী ও চালকরা। এতে যেমন নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ, তেমনি দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলোকে চলতে হচ্ছে চরম ঝুঁকি নিয়ে। আমরা যাত্রী নিয়ে এদিকে পড়ি সেদিকে পড়ি, বহু সময় গাড়ির ক্ষয়ক্ষতি হয়। বৃষ্টি নামলে একদম মানুষ চলাচল করতে পারে না, গাড়িও চলতে পারবে না, সব খাল ওই জায়গা। এই জায়গায় আইলে বেয়ারিং ভাঙ্গে, নাইলে হবস ভাঙ্গে, নাইলে 15 দিন ওই রাস্তাটা টেনে নেয়, করার পর 15 দিনও বস পায় নাই। জরুরি মেরামত করা প্রয়োজন, আরো সামনে বর্ষার সিজন, এটা হয়তো বা কোমর সমান হইতে পারে, আশা করা যাইতেছে। এদিকে জনস্বার্থে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে সচেতন মহল। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। কর্তৃপক্ষের উদাসীনতায় এমন গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক কতদিন এভাবে মরণ ফাঁদ হয়ে থাকবে, এখন সেটাই প্রশ্ন। ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত সড়কটি টেকসই সংস্কারের দাবি এ অঞ্চলের বাসিন্দাদের। লিওন আজাদ, RTV। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।